গত 3 মাস আগে এই মেয়েটি আমার কাছে এসে অ্যাবর্শন করিয়েছে, আর তুই আমার ছোট ভাই হয়ে একেই বিয়ে করবি? আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই পসিবল না। বিয়ের ভরা আসরে চিৎকার করে কথাটা বলল তরুণ ডাক্তার ইরম নাসের। ওর মুখ থেকে হঠাৎ করে এমন অদ্ভুত কথাটা শুনে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। এমনকি আজকের এই বিয়েতে বর সেজে আসা ইরম নাসেরের ছোট ভাই আহনাফ ধ্রুব ঈষৎ কেঁপে উঠেছে। সে মাথা থেকে পাগড়ি খুলে রেখে দ্রুত উঠে দাঁড়ালো। তারপর উঁচু গলায় বলল, ভাইয়া কি বলছো এসব তুমি? ইরম বলল, যা বলছি তা 100% সত্যি। এই মেয়ে কারোর সাথে আনলিগালি রিলেশনে গিয়ে কনসিভ করেছিল। 4 মাসের প্রেগনেন্সি অবস্থায় গিয়েছিল আমার চেম্বারে, আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে অ্যাবর্শন করিয়েছিল। তখন আমি তো আর জানতাম না এই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এর আগে ছবি টবিও দেখিনি। ছবি টবি দেখলে তো অনেক আগে বিষয়টা মিটমাট হয়ে যেত। ধ্রুব কিছু বলার আগে এবার তার মেজো মামা আলামিন শিকদার বলে উঠলেন, এই বিয়ে ক্যান্সেল। ওঠো, এক্ষুনি আমরা এ বাড়ি থেকে চলে যাচ্ছি। কি সর্বনাশের কাণ্ড, কি ভয়াবহ লজ্জার কথা। ওদের সামনে এসে দৌড়ে দাঁড়ালেন ধ্রুবর হবু শ্বশুর আজমল মাস্টার। তিনি এসে কাঁপা কাঁপা গলায় বললেন, আপনারা শান্ত হন দয়া করে। আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। আমার মেয়ে এমন মেয়ে না, মিতু খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমি তো তাকে চিনি, আমি তো তার বাবা। আমার মেয়ে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি। আপনাদের ভুল হচ্ছে কোথাও। হয়তোবা আপনার চেম্বারে অন্য কেউ গিয়েছিল, অন্য কোনো মেয়ে। হতে পারে ওর চেহারার সাথে আমার মিতুর চেহারার কিছুটা মিল আছে। ইরমের রাগে মাথা খারাপ হয়ে গেছে। সে নিজেকে সামলাতে না পেরে বাবার বয়সে আজমল হোসেনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, নিজের নষ্টামের জন্য পা ধরতে আসছেন এখানে? লজ্জা করে না আপনার বুড়ো? শিক্ষক হয়েও নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারলেন না, ওকে বানিয়েছেন নষ্টা। আর এই নষ্টা মেয়েটাকে কিনা আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। এই জন্য আমি না করেছিলাম। ছোট লোকদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। ছোট লোকদের চিন্তা ভাবনাও থাকে ছোট। কিন্তু কে শোনে কার কথা? আমার মা গরিবের মেয়ে ঘরে তুলবেন, গরিবের মেয়ে নাকি সংসারের লক্ষ্মী হয়। এবার দেখুক এসে কেমন অলক্ষ্মী জুটেছে কপালে। কথাগুলো খুব তিক্ত ছিল। লজ্জায় নুয়ে পড়ছিলেন তখন আজমল হোসেন। আর পর্দার ওপাশে থেকে মৃতও যেন লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছিল না কান্না করা ব্যতীত। ইরম, ধ্রুব আর তার মামা যখন বিয়ের আসর ছেড়ে গাল বকাবকি করতে করতে চলে যাচ্ছিল, তখনই সুঠাম দেহি শ্যামবর্ণের অথচ মিষ্টি চেহারার একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। ছেলেটির চেহারা মিষ্টি হলো এই মুহূর্তে তার চেহারা ভয়াবহ রূপ ধারণ করেছে। তার হাতে একটি লম্বা রামদা। সে ওদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, এখান থেকে বিয়ে না করে এক পাও সামনে এগোতে পারবি না তোরা। যা, ভালোই ভালোই বিয়ের আসরে গিয়ে বস বলছি। এখান থেকে বিয়ে না করে জীবিত যেতে পারবি না তোরা। ইরম, ধ্রুবরা এমন কিছুর আশা করেনি খুনাক্ষরে। ওরা কেমন যেন থমকে গেছে হঠাৎ। আজমল হোসেন এসে তখন বাধা দিলেন ওকে। রামদাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে বললেন, এসব কি করছিস শুভ? ওনারা না মেহমান, মেহমানদের সাথে কে এমন অসভ্য কাজ করে শুভ? শুভ তখন চেঁচিয়ে বলে উঠল, না মামা, ওরা মেহমান না, ওরা এক একটা পশুর চেয়েও নিকৃষ্ট। ওরা অমানুষ, এদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আজ। ধ্রুবর মামা তখন রেগে মেগে আগুন হয়ে উঠে বলল, লজ্জা নেই তোমাদের মিয়া? নিজেদের মেয়ের চরিত্রের নাই ঠিক, আর আসছো তাকে জোর করে বিয়ে দিতে। এই কথাটা সহ্য হলো না শুভর। নিজের রাগকে সংবরণ করতে না পেরে দুবর মামার গাল খসে একটা শক্ত চর বসিয়ে দিয়ে বলল, আরেকবার যদি মিতুকে নিয়ে এমন নোংরা কোনো কথা বলিস তবে তো জিভটা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজমল হোসেন এবার শুভকে টেনে আনলেন। তারপর ওকে দুটো চড় থাপ্পড় দিয়ে বললেন, যা এখান থেকে, ভাগ বেয়াদব। আমার চোখের সামনে আর পড়বি না কখনো তুই। মামার চর খেয়ে একটু পেছনে গিয়ে দাঁড়ালো শুভ, কিন্তু ওখান থেকে চলে গেল না একেবারে। আর তখনই আরেকটি ঘটনা ঘটলো আচমকা। ধ্রুব হুট করে বলে উঠল,
আমি এই বিয়েটা করব। যা হয়েছে তা অতীতে হয়েছে, কিংবা কিছুই হয়নি। তোমরা ভুল অনুমান করছো, কিন্তু এসব নিয়ে আমি লোক হাসাতে চাই না আর। ইরম ছোট ভাইয়ের কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো একেবারে। সে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই ধ্রুব? পাগল টাগল হয়ে গিয়েছিস নাকি তুই? ধ্রুব তখন এক কথায় বলল। সে বলল, আমি এই বিয়েটা করব, এটাই ফাইনাল কথা। আর কোনো কথা হবে না এখানে। আমার বিয়ে আমি করব, কারোর কথা শুনবো না আমি। ইরম রাগে ক্ষোভে লজ্জায় এতটুকু হয়ে গেল যেন। সেই অপমান সহ্য করতে না পেরে ধ্রুবকে বলল, তুই আর কখনো আমায় ভাই বলে ডাকতে পারবি না। তুই আমার চোখের সামনেই পড়বি না কখনো। আজ থেকে আমি একা, আমার কোনো ভাইটাই নাই। কথাটা বলে তরুণ অহংকারী ডাক্তার ইরম নাসের দ্রুত পা ফেলে এখান থেকে প্রস্থান করলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, গাড়ি নিয়ে চলে যাবে বাসায়। ইরমের পেছন পেছন তার মেজো মামা আলামিন শিকদারও চলে গেল। শুধু যাওয়ার সময় ছোট ভাগ্নে ধ্রুবকে বলে গেল, তোর মতো নিচু মানসিকতার ছেলে আমার ভাগ্নে, এটা ভাবতেও আমার লজ্জা করে। এই বাড়িতে আমি অপদস্থ হয়েছি, একটা হাঁটুর বয়সী ছেলে আমায় অপমান অপদস্থ করেছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আর আমার অপমানের কোনো প্রতিশোধ না নিয়ে তুই এই নষ্টা মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা কর তুই বিয়ে, কিন্তু মনে রাখিস, চিরদিনের জন্য তুই তোর মেজো মামাকে হারাচ্ছিস। কথাগুলো বলে আলামিন শিকদার চলে গেল। সে তার বড় ভাগ্নের গাড়ি করে চলে যাবে বাসায়। এত অপমানের পর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ছি, তার ঘেন্নায় বমি আসছে মুখ ভরে। এখানে শুধু রয়ে গেল ধ্রুব, আর একটি মানুষও নেই বরপক্ষের। সবাই চলে গেছে ইরম আর আলামিন শিকদারের পেছনে পেছনে। তারা এমন অপমানজনক বিয়েতে থাকতে চায় না কিছুতেই। যার বিয়ে সে একাই থাকুক এখানে, থেকে বিয়ে করে বিয়ের শখ পূরণ করুক। ধ্রুব অবশ্য এতে মোটেও ঘাবড়ে যায়নি, বিচলিত হয়নি একটু। সে তার হবু শ্বশুর আজমল হোসেনের কাছে ক্ষমা চাইল। বলল, যা হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে ওরা ভুল বুঝেছে। আমি জানি মিতু এরকম মেয়ে নয়। আমি ওকে বিয়ে করে ওদের দেখিয়ে দিব আমি ওদের আজগুবি কথায় বিশ্বাস করিনি। আজমল হোসেন সীমাহীন খুশি হলেন। খুশি হলো বাড়ির আর সব কজন মানুষও। এমনকি মিতু যে এতক্ষণ বসে বসে মরা কান্না কাঁদছিল, সেও এখন আনন্দে আগডুম বাগডুম বাজাচ্ছে। শুভ দৌড়ে গিয়ে কাজী সাহেবকে ডেকে নিয়ে এলো এবং সুন্দর পরিপাটিভাবে একটি বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি হলো। বিয়ের পর আজমল হোসেন খুব করে কাঁদলেন। ধ্রুবর হাত ধরে বললেন, বাবা, এই মেয়েটি আমার মাহীন। ছোট থেকে বড় কষ্টে কষ্টে বড় হয়েছে। ওকে তুমি কষ্ট দিও না বাবা, ও তো ছোট মানুষ, বয়সে কাঁচা। ওর ভুল ত্রুটিগুলো আপন গুণে ক্ষমা করে দিও। ওর ভুলগুলো ওকে ধরিয়ে দিও। ধ্রুব বলল, বাবা, আপনি একটুও ভাববেন না। মিতু কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করার সুযোগই পাবে না, ইনশাআল্লাহ। তাছাড়া আমার মা কতটা ভালো মানুষ, সে ওখানে গেলেই টের পাবে। আজমল হোসেন যেন এবারে একটু স্থির হতে পারলেন। তিনি মেয়ের কপালে চুমু খেয়ে এবার বললেন, মা, কখনো কোনো ভুল করো না। ওখানে অনেকে অনেক কিছু বলবে। তুমি বড়দের সাথে কখনো উচ্চ গলায় কথা বলো না। সব সময় মনে রেখো, তুমি আজমল মাস্টারের মেয়ে। সবাই জানে আজমল মাস্টারের মেয়ে কতটা লক্ষ্মী। তাছাড়া তোমার কোনো চিন্তা নাই, সব কথার জবাব ধ্রুব বাবাই দিবে। ধ্রুব আবার বলল আজমল হোসেনকে, বলল, বাবা, আপনি একটু টেনশন করবেন না। আমি তো আছি, ওদের কারোরই সাহস হবে না কিছু বলার। আমার সামনে ওরা দাঁড়াতে পারবে না। তারপর গাড়িটি ছেড়ে দিল। ড্রাইভার ছাড়া এই গাড়িতে শুধুমাত্র ওরা দুজন, ধ্রুব আর মিতু। মিতুর খুব কান্না পাচ্ছে বাবার জন্য, শৈশব কৈশোর কাটানো কাঠ বাঁশের বাড়িটির জন্য, মিষ্টি বড়ই গাছটির জন্য, আর সুপুরি গাছ ভর্তি বাবুই পাখির বাসাগুলোর জন্য। ধ্রুব ওর পাশে বসা ছিল। সে শান্ত গলায় মিতুকে বলল, মিতু, আর কেঁদো না। এখন কেঁদে গলাটা ভেঙে ফেলো না। মিতু কিছুই বুঝতে পারল না, তবে সে চুপ হয়ে গেল। চোখের জল মুছে ফেলল সবুজ রুমাল দিয়ে। তারপর খানিক পরপর চোরা চোখে তাকিয়ে দেখতে লাগলো ধ্রুবকে।
এর আগে সামনাসামনি একবার দেখেছে সে ধ্রুবকে। ধ্রুব সুন্দর, দেখার মতো চেহারা, তবে ওর চেহারায় ওর ইরম ভাইয়ের মতো অহংকার পূর্ণ। দেখলেই কেমন ভয় ভয় করে, মনে হয় এই যেন তেড়ে মারতে আসবে। ধ্রুব বউ নিয়ে তাদের বাসার গেট পেরিয়ে ভেতরে ঢুকতে পারছে না কিছুতে। কেউ ওকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওর মা তো এসে ভয়াবহ এক কাণ্ডই করলো। ছেলে আর ছেলে নতুন বউয়ের দিকে নিজের পায়ের জোড়া স্যান্ডেল ছুঁড়ে মেরে বলল, এখান থেকে বেরিয়ে যা বলছি। এই বাসায় তোদের কোনো ঠাঁই নেই। সবাই ওদের দূর দূর করছে, যেন ধ্রুব কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসেনি, সে একটি কুকুর বিয়ে করে এনেছে, কিংবা কুকুরের চেয়েও নিকৃষ্ট কোনো কিছু। অবশ্য ধ্রুব তখন এক কাজ করলো, সে জোর করে একা একা তার মার কাছে এগিয়ে আসলো এবং তার মায়ের একটা হাত ধরে জোর করে টেনে নিয়ে গেল একটু আড়ালে। কানাকানি ফিসফিস করে মাকে সে কি যেন বলল। এরপরে সবকিছু কেমন সহজ হয়ে গেল। তার মা অহনা শিকদার আর মানা করলেন না, সাদরে গ্রহণ করলেন তিনি তার পুত্রবধূকে। মিতু এতে বিগলিত হয়ে গেল। সে ভাবল, ওরা বুঝি সবকিছু ভুলে গেছে, ভুলে গিয়ে তাকে গ্রহণ করেছে। কিন্তু সত্যিটা সে বুঝতে পারল এর আরো কয়েক ঘন্টা পরে। ধ্রুব অহংকারের আগুনে পুড়ছিল এতক্ষণ। সে শুধু সময়ের অপেক্ষায় ছিল। এবার হাতে সময় এলো। এবার সে বুঝিয়ে দিবে তার মামার গায়ে হাত তোলা তাদের অপমান করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। মিতু এসবের কিছুই ভাবেনি। সে বরং খুশি মনে বাসর ঘরে বসে বসে তার প্রিয়তম স্বামীর জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল, ধ্রুব তার কাছে গিয়ে মিষ্টি করে কথা বলবে, ধীরে সুস্থে আঁচলটা মাথা থেকে নিচে নামিয়ে তার কপালে চুমু খাবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ধ্রুব এসবের কিছুই করলো না। সে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। তারপর মিতুকে ধমক দিয়ে বলল, সাহস কত, বড় বিছানার উপর বসেছে, এক্ষুনি এখান থেকে নাম বলছি। মিতু ভয়ে কেঁপে উঠল হঠাৎ ধমক খেয়ে। সে ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখল ধ্রুবর ভয়ঙ্কর চেহারাটি। ওর চোখ লাল টকটকে, রাগে সে কাঁপছে। মিতু কিছু বলতে পারল না, চুপচাপ বিছানার উপর বসে রইল। এবার ধ্রুব নিজে এসে মিতুর একটা হাত ধরে টান দিয়ে ওকে খাট থেকে নিচে ঝটকা মেরে ফেলে দিল। মিতু ফ্লোরে পড়ে গিয়ে অনেক ব্যথা পেল। সে ব্যথায় কোকিয়ে উঠে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখলো। খুব কান্না পাচ্ছে তার, চোখ থেকে গরম জল গড়িয়ে গড়িয়ে পড়ছে গালে। ধ্রুব খাটের উপর পায়ের উপর পা তুলে বসে ওর দিকে তাকালো। তাকিয়ে বলল, এখন থেকে তুই আমার সাথে সংসার করবি। বিয়ের শখ তোর আমি মিটিয়ে দিব। তোর একার না, তোর রাগী ফুফাতো ভাইটার শখ আমি মিটাবো। এবার বল, তোর এক্সকে কার সাথে শুয়েছিলি তুই? শুভর সাথে, তাই না? মিতু লজ্জা এবং ঘৃণায় মরে যাচ্ছে যেন। ছি, ধ্রুব এমন অসভ্যই তোর। শুভ ভাইয়াকে নিয়ে এসব কি নোংরা নোংরা কথা বলছে। মিতু তো ভালো করে জানে এই পৃথিবীতে শুভ ভাইয়ার মতো ভালো ছেলে হয় না। সে তখন বলেই ফেললো রাগে, শুনুন, শুভ ভাইয়াকে নিয়ে একটুও বাজে কথা বলবেন না, আমি এটা মেনে নিব না। সরল মনে কথাটা বলেছিল মিতু, কিন্তু এটাকে টোপ হিসেবে নিল ধ্রুব। সে বিছানা থেকে উঠে এসে মিতুর সামনে বসলো। তারপর ওর চিবুকটা উঁচু করে ধরে বলল, নাগরকে নিয়ে কিছু বললে ঝাল ধরে, তাই না? এটা ধরা স্বাভাবিক। পৃথিবীর সব মেয়েরাই তার নাগরকে নিয়ে কিছু বললে হজম করতে পারে না। তো ওর জন্য যেহেতু তোর এত মায়া দরদ উতলে উঠছে, তো তাকে বিয়ে করলি না কেন তুই? ওর সন্তানও তো তোর পেটে ছিল, নাকি ওখানের মজা ফুরিয়ে গেছে? নতুন কাউকে চাই, তাই না? আচ্ছা বল, আমার পর নতুন আর কাকে বেছে নিবি তুই? আমার বাড়ির গাড়ির ড্রাইভারকে, তাই না? নাকি মাঝবয়সী দারোয়ানকে? কথাগুলো বলে হেসে উঠল ধ্রুব। মিতুর মাথায় রক্ত উঠে গেছে ওর কথাগুলো শুনে। সে কিছু একটা বলতে যাবে, এর আগেই ধ্রুব তাকে শক্ত করে ধরে ফেলল। তারপর একজন ধর্ষক যেভাবে তার শিকারকে উপভোগ করে, ঠিক সেভাবেই উপভোগ করলো ধ্রুব তাকে। মিতু ওর তলে পিষ্ট হয়ে চিৎকার করলো, কাঁদলো। এতে কারোরই দয়া হলো না। এইবারে সবগুলো মানুষ অহংকারী। ওদের কাছে মায়ার কোনো বালাই নেই। ওদের যা আছে তা ক্ষোভ আর অহংকার।
ধ্রুবর ইচ্ছেটা পূরণ হয়ে গেলে সে তার কাছ থেকে দূরে ছুঁড়ে মারল মিতুকে, যেন ও কোনো পচা বস্তু। ওকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আজ থেকে তুই এই ঘরের দাসীর মতো থাকবি। তোর জন্য এই ঘরের দরজা সবসময় রুদ্ধ। তুই ইচ্ছে করলো আর কারোর সাথে কোনো সময় কোনো ধরনের যোগাযোগ করতে পারবি না বলে ওর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। মিতু ফ্লোরের ওপর উপর হয়ে পড়ে থেকে কাঁদতে লাগলো। ওর শরীরটা ব্যথায় অসাড় হয়ে আসছে। নিজেকে তার বড় অপয়া, অলক্ষী মনে হচ্ছে। সে জানে না একটা জীবন এমন কেন, এত কষ্টের, এত অপমান আর গ্লানির। সে তো কখনো কোনো পাপ করতে জানে না, জেনে বুঝে কোনোদিন একটি সামান্য পিঁপড়াও মেরে ফেলেনি সে। তবে তার কেন এত কষ্ট, কেন এমন নরক যন্ত্রণা তাকে সহ্য করতে হচ্ছে? এরপর ধ্রুব এ ঘর ছেড়ে চলে গেল। মিতু কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে ওয়াশরুমে গিয়ে নিজেকে পবিত্র করে নিল। তারপর বিছানায় এসে গায়ে এলিয়ে দিল। তার এই মুহূর্তে ভীষণ ঘুম পাচ্ছে। আপাতত তাকে ঘুমোতে হবে, এরপর অন্য কিছু ভাবনা। কিন্তু মিতু খুব বেশি ঘুমোতে পারল না। ফজরের পরপর তাকে ডেকে নিল ধ্রুবর মা অহনা শিকদার। মিতু শাশুড়ির ডাক শুনে খুঁড়িয়ে খুঁড়িয়ে বিছানা থেকে নেমে এসে দরজাটা খুলে দিল। অহনা শিকদার ওর দিকে তাকিয়ে চোরা হাসি হাসলো। হেসে বলল, আমার সাথে এসো। মিতু তার শাশুড়ির পেছন পেছন হেঁটে গেল। অহনা শিকদার ওকে নিয়ে রান্নাঘরে ঢুকলো। তারপর 4 জাতের তরকারি, ডাল আর সাদা ভাত রান্না করার কথা বলল। এটাই নাকি এবারের নিয়ম। বিয়ের প্রথম দিন থেকে এ বাড়িতে পুত্রবধূরা রান্না করে। মিতু প্রতিবাদ করতে গিয়েও প্রতিবাদ করতে পারল না। তবে সে মিনমিনে গলায় বলল, মা, আমার শরীরটা খারাপ লাগছে কেমন, আপনি আমার সাথে থাকুন, দেখিয়ে দেখিয়ে দিন কিভাবে কি করতে হবে। অহনা শিকদার কিছু বলার আগে এখানে এসে উপস্থিত হলো গতকাল ধ্রুবর যে মামা শুভর হাতে চর খেয়েছিল তার স্ত্রী। সে এসে রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বলল, ঢং করো না। তুমি কত বড় লোকের মাইয়া আমরা জানি না মনে করছো? শুধু এইগুলো না, আরো অনেক কাজ আছে। আজ সারাদিন তুমি কাজ করবা, বিয়ের শখ তোমার মিটিয়ে দেওয়া হবে। গতকাল তোমরা যেটা করছো এর শোধ তোলার আগ পর্যন্ত তোমার রেহাই নেই। মিতু যেন ভয়ে এবার মুষড়ে গেল। সে বোকার মতো কেমন তাকিয়ে রইল তার শাশুড়ির দিকে। তার শাশুড়ি এবার ধমক দিয়ে তাকে বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকতে তো বলা হয় নাই, বলা হয়েছে কাজ করতে। জলদি কাজ শুরু করো। কথাটা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল অহনা শিকদার। এরপর বেরিয়ে গেল ধ্রুবর মেজ মামি। যাওয়ার সময় ধ্রুবর মেজ মামি মিতুর কানের কাছে ফিস ফিস করে বলে গেল, মাত্র তো কেবল শুরু, এরপর টের পাবি তুই আসল মজা। মিতু জানে এ বাড়িতে এসে মস্ত এক বোকাই বনে গেছে, নিরুপায় হয়ে গেছে সে। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ওরা লুকিয়ে ফেলেছে পর্যন্ত। এখানে সে পুরোপুরি বন্ধ। মানুষ যে এমন নিষ্ঠুর আর বর্বর হয় তা সে কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু সে এখন পর্যন্ত ধ্রুবর বড় ভাই ইরমকে দেখতে পায়নি নিজ চোখে। এর ওর মুখে শুনেছে ইরমের কথা, শুনেছে বড় অহংকারী ইরম, তবে সে এখনো দেখেনি। ওকে একবার সে দেখতে চায়। ওই লোকটির জন্যই তো সব সমস্যার শুরু। এসব ভাবতে ভাবতে রান্নাটা করে ফেললো মিতু। রান্নায় তার হাত পাকা, মা নাই ছোটবেলা থেকে, তাই শৈশবে তার রান্না বান্নার হাতে খড়ি, ভালো রাঁধতে পারে সে। আত্মীয় স্বজনদের ভেতর তার রান্না নিয়ে উচ্চ প্রশংসা আছে, কিন্তু এখানকার কেউ তার রান্নায় সন্তুষ্ট হতে পারল না। ওর শাশুড়ির আদেশে ও যখন ভাত তরকারি বেড়ে নিয়ে বাড়ির সবার সামনে উপস্থাপন করলো, তখন তারা নানান কথা শোনাতে শুরু করলো। একজন বলছে লবণ বেশি, তো অন্যজন বলছে ঝাল বেশি। আবার কেউ কেউ বলছে যেরকম ঘরে বড় হয়েছে রান্না তো ওরকমই শিখবে। কেউ ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টা করছে, কেউ কেউ টেবিল ছেড়ে উঠে গেছে, খাবার উল্টো করে ফেলে দিয়েছে নিচেও। মিতুর খুব কান্না পাচ্ছিল তখন, তবুও সে নিজেকে সামলে নিয়ে তার ঘরের দিকে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে। কিন্তু ঘরের দিকে আর যেতে পারলো না। 2 কদম সামনে হাঁটতে তার শাশুড়ি অহনা শিকদার ওপাশের একটা ঘর দেখিয়ে দিয়ে বলল,
ওই ঘরে আমার বড় ছেলে ইরম আছে, ওর খাবার দিয়ে এসো গিয়ে। মিতুর মুখ ভয়ে অতটুকু হয়ে গেছে, তবুও সে ওখানে যাবে। তার খুব ইচ্ছে এই মানুষটিকে একবার দেখতে। যদিও সে আগে বাড়ির অন্যান্য মানুষের মুখ থেকে শুনেছে ইরমের চেহারা নাকি অহংকারপূর্ণ, দেখতে কেমন নাটক সিনেমার ভিলেনদের মতো লাগে। তারও ধারণা মানুষটির চেহারা এমনই হবে। যে মানুষটি তার উপর শুধু শুধু অত বড় একটা অভিযোগ তুলে তার সুন্দর জীবনটা নরক করে তুলেছে, তার চেহারা কোনো ভালো মানুষের চেহারার মতো হতে পারে না। মিতু ভাত আর তরকারি বেড়ে নিয়ে শাশুড়ির দেখিয়ে দেওয়া ঘরটায় যেতেই চমকে উঠল। তার সারা শরীর কেমন কেঁপে উঠল। চোখ হয়ে এলো ঘন অন্ধকার। চেয়ারের উপর বসে আছে যে, এই কি সেই ধ্রুবর বড় ভাই, ডাক্তার ইরম নাসের। এই ইরম নাসের তো তার আরো 3 বছর আগের চেনা। এই ইরম নাসেরকে তার চেয়ে আর ভালো চেনে কে? এই লোকটি তো একবার তার সর্বনাশ করতে চেয়েছিল। মিতু সেদিনের ভয়াবহ দৃশ্যটা চোখ বুজলে এখনো স্পষ্ট দেখতে পায়। সে তখন ক্লাস 10-এ পড়ে। যেদিনকার ঘটনা এটি, সেদিন ছিল তার প্রিয় বান্ধবী অ্যানার বড় ভাই জয়ের বিয়ে। সেই বিয়েতে এই ইরম এসেছিল অ্যানাদের বাড়িতে গেস্ট হিসেবে। ইরম নাকি জয়ের বন্ধু, একসাথে ওরা কলেজে পড়েছে। যদিও মিতু তখন ওর নাম ইরম বলে জানতো না, জানতো নাসের বলে। বিয়ের দিন রাতে মিতু শুয়েছিল অ্যানার সাথে, কিন্তু মাঝরাতে হুট করে কারোর হাতের স্পর্শে সে ঘুম থেকে জেগে উঠেছিল। চমকে ওঠে তখন দেখে অ্যানা এখানে নেই। অ্যানার জায়গায় শুয়ে আছে এই ইরম, এবং এই ইরমই তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করছে। মিতু চিৎকার দিতে গিয়েও থেমে গেল হঠাৎ। কি সর্বনাশের কথা! এমন হলো কি করে? দরজাটাও ভেতর থেকে আটকে দেয়া। অ্যানা কোথায় তবে? অ্যানা এখানে নাই, অথচ বদমাস লোকটা এখানে কি করে এলো? কি চায় ও তার কাছে? মিতু ভয়ে মুষড়ে উঠে বলল, কি চান? আপনি এখানে? অ্যানা কোথায়? ইরম চুপি চুপি বলল, একদম সাউন্ড করবা না। মিতু ভয় পাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, কেন? সাউন্ড করবো না কেন? আপনার এখানে কি? ইরম ওর মুখ চেপে ধরে বলল, আমি তোমায় ভালোবাসি, তাই তোমার কাছে এই রাত নিশীথে এসেছি। এখন তোমায় আদর করে দিব লক্ষ্মীটি। মিতুর গা ঘিন ঘিন করছে কেমন, ভয়ও করছে তার ভীষণ। সে জানে এই লোকটা নাকি খুব ভালো, মেডিকেলের শেষ বর্ষে পড়ে। মেডিকেল পড়ুয়া ছেলেরা সাধারণত খুব ভালো হয়, কিন্তু এ এমন কেন? মিতু ওর কাছ থেকে ছুটতে চেষ্টা করলো প্রাণপণে, কিন্তু ইরম তাকে শক্ত করে ধরে ফেলেছে। গায়ের জামাটা টেনে ছিঁড়ে ফেলতে চাইছে। মিতুর কেমন কান্না পাচ্ছে। সে জানে না অ্যানাও কি এর সাথে জড়িত কিনা। জড়িত না হলে এই লোক এই ঘরে আসার সুযোগ পায় কি করে? আর অ্যানাই ভাই মাঝরাতে তাকে এখানে একলা ফেলে রেখে উদা হয়ে যায় কি করে? মিতু বলল, আমায় ছেড়ে দিন বলছি, আল্লাহর দোহাই লাগে। আমি আপনার ছোট বোনের মতো ভাইয়া, আমার সাথে এসব করবেন না প্লিজ। ইরম ওর কাছে বড় আদুরে গলায় তখন বলেছিল, আমি তো তোমায় ভালোবাসি, 2 দিন পর তুমি আমার বউ হবে, তুমি মেনে নাও আমায় লক্ষ্মীটি, এমন করো না প্লিজ। মিতু তখন পাগল প্রায় হয়ে গেছে। যে করে হোক এই শয়তানের কাছ থেকে নিজেকে রক্ষা করতেই হবে আজ। মিতু দ্রুত সিদ্ধান্ত নিল। সে বলল, শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আগে আমার শর্তগুলো মেনে নিবেন, তারপর আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করব। ইরম অস্থির গলায় বলল, কি শর্ত বলো, এক্ষুনি বলো। মিতু বলল, এখানে নয়, আমরা বাইরে কোথাও যাই চলেন। ইরম চতুর ছেলে, সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলল মিতু তার হাত থেকে ফসকে যাওয়ার চেষ্টা করছে। তাই সে বলল, এখানেই ভালো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মিতু তবুও বুদ্ধি করে বলল, অ্যানা যে এসে পড়বে। ইরম বলল, ও এখানে আসবে না। বলে ইরম মিতুর দুটো হাত দুদিকে সরিয়ে নিল, তারপর জোর করে ঠোঁটে চুমু খেলো। মিতুর মনে হচ্ছে এই মুহূর্তে সে নরকের আগুনে জ্বলছে, কিন্তু মান সম্মান হারাবার ভয় চিৎকার পর্যন্ত করতে পারছে না। তার 2 চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে কিছুতে ভাবতে পারছে না অ্যানা তার সাথে কি করে এমন করতে পারলো। ইরম এবার মাতালের মতো আচরণ করছে। মিতু বুঝতে পারছে তার আর কিছুই করার নেই, সবকিছু শেষ হয়ে যাবে আজ। সে শেষবারের মতো অনুনয় করে বলল, আপনি আমার সম্মান ভিক্ষা দিন ভাইয়া।
প্লিজ আমার সাথে এই কাজটা করবেন না। কিন্তু কে শুনে কার কথা? ইরম যেন তখন আরো ক্ষিপ্র হয়ে উঠল। মিতু যখন প্রায় আশা ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে লাগলো, ঠিক তখনই দরজায় কড়া নড়ে উঠল। কেউ ধীরে ধীরে নক করছে দরজায়। ইরম রাগে ক্ষোভে ফেটে পড়ছে যেন। সে তখন মিতুকে বলল, আমি এখানে লুকিয়ে থাকবো, কাউকে কিচ্ছু বলবে না কিন্তু। যদি বলো তবে তোমাকে আমি খুন করব। মিতু কি আর তখন কোনো কথা বলে? সে তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে নেমে দরজার কাছে গেল, আর ইরম গেল খাটের নিচে লুকুতে। মিতু দরজা খুলেই ঝাড় ঝাড় করে কেঁদে ফেলল। তার সামনে অ্যানা দাঁড়ানো, কোথা থেকে যেন এসেছে। অ্যানাকে সে জাপটে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আমায় ফেলে রেখে কোথায় গিয়েছিলি তুই? অ্যানা খুব সাবধানে বলল, চুপ, আস্তে, কেউ শুনে ফেলবে। আয় রুমে গিয়ে সব বলছি। মিতু তেড়ে উঠে ঝাঁঝালো গলায় বলল, এক্ষুনি বল বলছি। তুই কাকে রেখে গিয়েছিলি এই ঘরে? আমার সাথে তুই এমন করলি কি করে অ্যানা? তুই কি আমার বন্ধু না শত্রু? অ্যানা ভীষণ রকম অবাক হলো। সে সত্যিই কিছু বুঝতে পারছে না। তাই সে বলল, কি বলছিস এসব মিতু? কি হয়েছে তোর? আমি আবার ঘরে কাকে রেখে যাব? তুই তখন ঘুমিয়েছিলি, হঠাৎ নুহাস ফোন করেছে। ওর নাকি ঘুম আসছে না, আমার সাথে দেখা করতে চায়। তাই তোকে আর জাগাইনি ঘুম থেকে, চুপচাপ আমি বেরিয়ে গেছিলাম। আর এখন তুই কি সব বলছিস? মিতু আরো রেগে মেগে আগুন হলো। সে এবার চেঁচিয়ে উঠে বলল, জয় ভাইয়া দুশ্চরিত্র বন্ধুটাকে তুই এই ঘরে রেখে যাসনি আমার ক্ষতি করতে? অ্যানা চমকে উঠল। সে বলল, কি সব আবল তাবল বকছিস তুই মিতু? ভাইয়ার বন্ধুকে আমি এখানে রেখে যাব কেন, তাও তোর ক্ষতি করতে? কি হয়েছে বলতো আমায় মিতু। মিতু ওর হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো ওকে। তারপর খাটের নিচে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখ কে এটা। মিতু কথাটা বলে হাউমাউ করে কেঁদে উঠল। ইরমকে খাটের নিচে আবিষ্কার করে অ্যানা রাগে শরীর কাঁপতে লাগলো। এই লোকটা যে লম্পট, এটা সেও ভালো করে জানে। ওর তাকানো দেখলে বোঝা যায় ওর চরিত্রে সমস্যা। ইরম ওদের দেখে কাচুমাচু করতে লাগলো। সে বুঝে গেল এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যেতে পারে, এখানে লোক আরো বাড়তে পারে। তাই চুপচাপ খাটের নিচ থেকে বেরিয়ে এলো সে। তারপর মাথা নিচু করে যেই না চলে যেতে চাইলো এ ঘর থেকে, তখনই দৌড়ে গিয়ে মিতু ওর সামনে দাঁড়ালো। তারপর রাগি রাগি গলায় বলল, দাঁড়া এখানে, এক পাও সামনে যাবি না তুই। ইরম যেন ভ্যাবাচেকা খেয়ে গেল সঙ্গে সঙ্গে। সে হা করে তাকিয়ে রইল মিতুর দিকে, কিন্তু এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। ওর গালে মিতুর হাতে স্যান্ডেলের বাড়ি খেয়ে তবদা খেয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল। মিতু এবার তেজি গলায় বলল, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে যদি এমন কিছু করার সাহস করিস তুই, তবে তোকে জন্মের শিক্ষা দিয়ে দিব একেবারে কুত্তা। ইরম অপমানিত আর অপদস্থ হয়ে চুপচাপ নিজ দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এরপর আর সে কখনোই মিতুর সামনে পড়েনি। সেদিন অবশ্য অ্যানা মিতুর সাহসের খুব প্রশংসা করেছিল, কিন্তু ভয়ও পেয়েছিল সে। ভয় পেয়ে মিতুকে বলেছিল, মিতু এসব ছেলেরা সাইকো টাইপের হয়, এদের মস্তিষ্ক বিকৃত। আল্লাহ জানে ভবিষ্যতে আবার তোর সাথে খারাপ কিছু করতে চায় কি নাও। মিতু তখন সাহস করে বলেছিল, এরপর যদি এরকম কিছু করার সাহস করে তবে ওকে আমি নিজের হাতে খুন করব। কুকুর দিয়ে ওর লাশ খাওয়াবো আমি। কিন্তু মুখ দিয়ে এসব বড় বড় সাহসী সাহসী কথা বলল। মিতুর মনে ভীষণ ভয় ছিল। ভয় ছিল এটা যে কখন জানি আবার এই সাইকো টাইপের বদ লোকটা তার ক্ষতি করতে চেষ্টা করে। এই ভয় বুঝে আজ সত্যি হতে চলল। এর আরো 1 বছর পর বিয়েটা হলো মিতুর, তাও ওই বদ লোকটার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, এই বিয়ের পেছনে কি ইরমের হাত আছে? ওর কুপরিকল্পনা অনুযায়ী বিয়েটা হয়েছে। ইরমের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করলো মিতু। ইরম ওকে কাঁপতে দেখে বলল, কি ব্যাপার মিতু, বন পাতার মতো এভাবে কাঁপছো কেন? খাবার নিয়ে এসেছ তো টেবিলে দাও, দাঁড়িয়ে থাকলে তো আর আমার খাওয়া হবে না। আসো, খাবার নিয়ে আমার কাছে আসো। মিতু এসে খাবারের প্লেট টেবিলের ওপর রেখে চলে যেতে চাইতেই ইরম বলল, আরে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো এখানে। আমার আবার কখন কি প্রয়োজন হয় তোমার তো তাই এনে দিতে হবে, তাই না? মিতুর ভীষণ রাগ লাগছে, দুঃখ হচ্ছে তার নিজের ভাগ্যের কথা ভেবে।
আবার জেদ হচ্ছে অনেক শুভ ভাইয়ার প্রতি। কে বলেছিল তাকে অত দরদ দেখাতে তার প্রতি? যে বিয়ে ভেঙে যেতে চলছিল তা জোর করে রামদা দেখিয়ে নতুন করে জোর দেওয়ার কি প্রয়োজন ছিল? ইরম খেতে খেতে বলল, তুমি রান্না করেছো তাই না? জোস হয়েছে। আর হবেই না বা কেন? জোস। যার হাত এত সুন্দর তার হাতের রান্নাটাও তো সুন্দরই হবে, তাই না? কথাগুলো বলতে বলতে মিটি মিটি হাসছিল ইরম। মিতু রাগে এ ঘর থেকে চলেই যেতে পা বাড়ালো, কিন্তু ইরম পেছন থেকে আবার ওকে ডাকলো, বলল, এখান থেকে চলে গেলে কি বেঁচে যেতে পারবে তুমি মিতু? আমি বারবার তোমায় ডাকবো, এখন যদি বেরিয়ে যাও তবে এক্ষুনি ডাকবো। বলবে একটু লবণ দিয়ে যাও, এক ফালি লেবু, একটু জেলি, একটু সবজি। হা হা হা। মিতু আবার লাল লাল চোখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর চুপি চুপি অথচ ধারালো গলায় বলল, কি চান আপনি আমার কাছে? আপনার সমস্যাটা কি? ইরম হাসলো, হেসে বলল, আমি তোমাকে চাই, অনেক আগে থেকেই চাই। মনে করে দেখো জয়ের বিয়ের কথা, ওর বিয়ের সময় থেকেই তোমাকে চেয়ে আসছি। ওখানে তুমি আমায় অপমান করেছিলে, আমি ওসব একদম ভুলে গেছি, কিন্তু তোমাকে পাওয়ার কথা একটু ভুলিনি। আমি যা চাই তা যেভাবেই হোক আদায় করে ছাড়ি, তোমাকে যেন সহজভাবে পাই। এই জন্য দেখো কি করেছি, আপন ছোট ভাইকে উৎসর্গ করেছি তোমার জন্য, তোমাকে পেতে। মিতু ভয় পাচ্ছে, কেমন যে ভেতরটা কাঁপছে ওর। সে শুধু রাগ আর ভয় মাখা গলায় বলল, আপনি যদি আমার সাথে এরকম কিছু করতে চান তবে আমি ধ্রুবর কাছে সব বলে দিব। ইরম হাসলো, হেসে বলল, কার কাছে বলে দিবে তুমি? ধ্রুবর কাছে? হা হা। এই তুমি কি জানো ধ্রুব আমার চেয়েও চরিত্রহীন? জানো না তো, তাই না? তবে শোনো, সে সব জানতো। মিতু যেন ভয়ঙ্কর একটা চক্রের ভেতর আটকে গেছে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না এই মুহূর্তে। তাকে যে করেই হোক এই ইবলিশ বাড়িটা থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে যাবে সে? ইরম বলল, আমার কোনো তাড়াহুড়ো নেই মিতু, তুমি এমনিতেও নষ্ট হয়ে গেছো মিতু, ধ্রুবর কাছ থেকে তুমি বাঁচতে পারোনি, আমার কাছ থেকে তো পারবেই না। মিতু জানে না সে কি করছে এই মুহূর্তে, তার মাথার ঠিক নেই। রাগে টেবিলের ওপর রাখা ডালের বাটিটা ইরমের ওপর ছুঁড়ে মেরে সে বলল, তোদের দুই ভাইকে আমি জন্মে শিক্ষা দিয়ে ছাড়বো। মেয়ে নিয়ে খেলিস তো? মেয়েদেরকে অবলা প্রাণী মনে হয়, তাই না? গৃহপালিত পশুর মতো ওদের সাথে আচরণ করতে ইচ্ছে করে, তাই না? কিন্তু এটা কি খেয়াল আছে যে যুগ পাল্টে গেছে? নারীরাও যা লম্পট পুরুষদের শিক্ষা দিতে পারে তা কি তুই ভুলে গেছিস কুত্তা? মনে নাই স্যান্ডেল দিয়ে যে তোরে পিটাইছিলাম আমি? ইরমের মাথা খারাপ হয়ে গেছে, এমনি তো সে আতপাগল, উদ্ভট আচরণ করে সে। এবার নিজেকে ঠিক রাখতে না পেরে তেড়ে আসতে লাগলো মিতুর দিকে, যেন মিতুর সাথে এই মুহূর্তে খারাপ কিছু করে ফেলবে সে। মিতুকে আস্ত গিলে খাবে এই কর্কশ দুপুরে, কিন্তু মিতুও কম না। সে জানে সে এই মুহূর্তে বাচ্চা মরার লড়াইয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে, তাই তার আর কোনো রকম ভীতি কাজ করছে না। সে বরং তেজদীপ্ত গলায় বলল, আয় তুই, এদিকে আয়, আয় দেখি তোর কত সাহস। ইরমের কি হলো কে জানে, এর আগে সে কম মেয়ের জীবন নষ্ট করেনি, কম মেয়েকে তার বিছানায় ডেকে নেয়নি, কিন্তু ওদের কারোরই এমন সাহস ছিল না। ওরা ভীতু ছিল, বিড়াল ছানার মতো। কিন্তু এই মেয়েটি এমন কেন, যেন আগুন, কাছে গেলে পুড়িয়ে ছারখার করে দিবে। ইরম আর এক পাও এগিয়ে যাওয়ার সাহস করলো না, ঠায় দাঁড়িয়ে রইল। এবার মৃত্যুর সাহসটা আরো বেড়ে গেল। সে বুঝতে পারল ইরম তাকে ভয় পেয়েছে, আর মৃত্যু ভালো করে জানে একবার কারোর মনে ভয় ঢুকিয়ে দিতে পারলেই নিজের বিজয়টা অনেকটা নিশ্চিত হয়ে যায়। এই ভয় সহজে দূর হয় না, তাই সে ইরমের ভয়টা আরো বাড়িয়ে দিতে বলল, কি রে লুচ্চা, তোর মারে ডাকবো নাকি এবার? ডেকে বলবো, বুইড়া হয়েছে আপনার ছেলে, এখনো বিয়ে করার নাই কেন তারে? আপনার ছেলের তো চরিত্র ভয়াবহ রকমের খারাপ, ছোট ভাইয়ের স্ত্রীরও সে মানে না, খারাপ আবদার ইঙ্গিত করা হারামজাদা। আমার তো ভয় লাগে যে কখন জানি আবার আপনার কাছে ওইসব আবদার করে বসে। মানে যেমন ছেলে আপনি বানাইছেন সে তো মা বোন ভাইয়ের বউ এইসব কিছু বোঝে না, সে বোঝে খালি শরীর। ইরম যেন এবার তার নিজের পাতা ফাঁদেই নিজে আটকে গেছে। সে কোনোদিনও ভাবেনি
এই মেয়ের এরকম দুঃসাহস আছে। এই মুহূর্তে তার কিছুই বলার নাই, করার নেই। কি বলবে সে? এরকম বিপদ এই জীবনে তার সামনে কখনোই আর আসেনি। মিতু ওকে বিড়ালের মতো মিয়ে যেতে দেখে অট্টহাসি হেসে বলল, কি গো ডাক্তার ইরম নাসির লুচ্চা, এইবার চুপ হয়ে গেলেন কেন আপনি? বহুত তো কথা বলছেন আগে, এখন বিড়াল ছানা হয়ে গেলেন কেন? আসেন, আমার কাছে আসেন। আপনার না আমারে পাওয়ার খুব শখ। আসেন, আপনারা আদর কইরা আপনার তলপেটে একটা লাথি দিই। আমার ডান পাটা খুব লাফাচ্ছে আপনার তলপেটে একটা লাথি দিতে। ইরম এবারও চুপ। মিতুর সাহস আরো বেড়ে গেছে এবার। সে বুঝে ফেলেছে এই জগতে সাহসী মানুষদের কোনো ভয় নেই। সাহসী মানুষেরা যদি শারীরিকভাবে দুর্বল হয় তবু ওরা পরাজিত হয় না, শেষ পর্যন্ত লড়ে যায়। গলার সবটুকু শক্তি দিয়ে বলে, আমি পরাজয় মানি না। এমনকি তরবারি দিয়ে মাথাটা শরীর থেকে কেটে আলাদা করে ফেললো তার কাটা মাথা ন্যায়ের কথা বলে, মুক্তির কথা বলে। সে এখন জানে যদি এই পৃথিবীর সবগুলো মেয়ে তার মতো সাহসী হয়ে যায় তবে এই পৃথিবীর সবগুলো কাপুরুষ মেয়েদের পায়ের কাছে এসে নত যেন হবে। পা ধরে ক্ষমা চাইতে চাইতে এদের জীবন বেহাল হয়ে যাবে। মিতু এবার ইরমের আরো কাছে এগিয়ে গেল। তারপর ওর সামনে একটা চেয়ার টেনে বসে বলল, সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? একজন ডাক্তার এমন হয় কি করে আমি তা জানি না। নাকি তুই ভুয়া ডাক্তার? জ্বরের ট্যাবলেট কি জানিস তো তুই? বলতো কি? না পানা প্যারাসিটামল। ইরম নিরুপায়। এখানে যে কথা বলা যাবে না তা সে জানে। কথা বললেই মিতুর গলা বাড়বে, তার মাকে ডেকে আনবে এখানে, তখন সর্বনাশ হবে। তার মা এমনিতে হয়তোবা একটু বদমেজাজি, একসময় তার বাবাকে কথায় কথায় কান ধরে উঠিয়েছে, বসিয়েছে। তার দাদিকে দুই চোখে কোনোদিন দেখতে পারেনি, মা বলেও ডাকেনি, ডাকতো মহিলা বলে। কিন্তু এমন বাজে স্বভাবের মহিলা হওয়া সত্ত্বেও ছেলের ওইসব কুকীর্তির কথা শুনলে তার মা একটুও ছাড় দিবে না, এটা সে খুব ভালো করে জানে। তাই সে শুধুমাত্র আস্তে করে এই কথাটি বলল, মিতু, আমার ভুল হয়ে গেছে বোন, বুঝতে পারিনি আমি। তুমি এসব নিয়ে আর সমস্যা করো না, এখন এখান থেকে চলে যাও প্লিজ। মা এসে দেখে ফেললে ভয়াবহ কাণ্ড হবে। মিতু হাসলো, হেসে বলল, আমি কোথায় যাব? তুই যাবি। আজকে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। 1 মাসের ভেতর এই বাড়িতে তুই আসবি না। কিভাবে কি বলে কোথায় যাবি তা আমি জানি না, তবে যদি যেতে না চাস তবে আমি তোর জীবনটা নরক করে ছাড়বো। এটাই আমার ফাইনাল কথা। ওয়ার্নিংও বলতে পারি সেটাকে। মিতু ভাবেনি ইরম এতটা ভয় পাবে। সেদিন বিকেল বেলায় হুট করে ইরম তার মাকে বলল তার নাকি চট্টগ্রাম যেতে হবে, ওখানে 1 মাসের ট্রেনিং আছে, তার যেতেই হবে, না গেলে হবে না। এবং সন্ধ্যাবেলায় বাসা থেকে বেরিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেল ইরম। মিতু তো এবার মহা খুশি। একটা ইবলিশকে 1 মাসের জন্য এ বাড়ি থেকে বের করা গেছে। এবার ছোট ইবলিশটাকে ধরবে সে, ওটাকে শিখিয়ে পড়ে মানুষ করতে হবে। মানুষ না হলে ওর জন্য অন্য ব্যবস্থা আছে। মিতু এখন আর ভয় পায় না। মেয়েদের একবার ভয় ভেঙে গেলে, মেয়েরা শুধুমাত্র একবার তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে জেনে গেলে, তখন সারা পৃথিবীও যদি তার বিপক্ষে চলে যায় তবুও তাকে আর দমিয়ে রাখতে পারে না। ইরম চলে যাওয়ার পেছনে রহস্যের গন্ধটাকে ঠাওর করে ফেললো ধ্রুব। হ্যাঁ, আহনাফ ধ্রুবর কথা বলছি। ধ্রুব কিন্তু চতুর মানুষ। ওর কাজ কারবার সব ঠান্ডা মেজাজের, ওকে পুরোপুরি কেউ চিনতে পারে না। ধ্রুব নিজেও একটা আবছা অন্ধকারে ঢাকা রহস্যের নাম। ইরম যেদিন চলে গেল সেদিন রাতে ধ্রুব এসে মিতুর কাছে বড় অনুতপ্তের গলায় বলল, মিতু, আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমি তোমার সাথে যা যা করেছি তা খুব অন্যায় ছিল, আমায় তুমি মাফ করে দাও। মিতু সত্যি খটমট খেয়ে বসলো, ধাক্কা খেল একটা বুকের ভেতর। সারাদিন যা প্ল্যান করে রেখেছে সব ওর এক কথাতেই বাতিল হয়ে গেছে। মিতু কি আর জানতো ধ্রুব এসে এভাবে তার কাছে ক্ষমা চেয়ে বসবে? ওমা, শুধু কি মুখে মুখে বলে ক্ষমা চেয়েছে নাকি কান পর্যন্ত ধরেছে? কানে ধরে মিতুর সামনে দাঁড়িয়ে বড় অনুতপ্ত গলায় বলেছে, মিতু, আমি কিছুই জানতাম না এসবের। ভাইয়া অতটা নোংরা আমি ভাবতেও পারছি না। ছি। মিতু অবাক হয়ে বলল, এসব তুমি কি করে জানো?
ধ্রুব তো এবার সব বুঝেই ফেললো। মিতুই তবে ওকে কায়দা করে বাড়ি থেকে বের করেছে। এবার তার পালা, তবে তার কাছে ভিড়তে পারবে না। এরকম মিতু 1000 টাকাও সে নাচাতে পারে। ধ্রুব সামান্য হাসলো, হেসে বলল, আমি তোমার আর ভাইয়ার কথাগুলো শুনে ফেলেছিলাম। দরজার এক সাইডে দাঁড়িয়ে মিতু আরো অবাক হলো। অবাক হয়ে বলল, তুমি না বাইরে ছিলে তখন? ধ্রুব বলল, একটা প্রয়োজনে বাসায় এসেছিলাম, তখন শুনেছি। মিতু কিছু বলতে যাবে, কিন্তু এর আগে ধ্রুব বলল, মিতু, আমি আরো তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমাকে শাস্তি দিয়েছি, সব ভাইয়ার জন্য। আমি কি আর জানতাম ভাইয়া এমন নোংরা একটা মানুষ? ছি, আমাকে এর বদলে শাস্তি দাও তুমি। তুমি যে শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। মিতু মিতু খুশিতে আত্মহারা হয়ে উঠল। আহা, ধ্রুবটা কত ভালো, এমন লক্ষ্মী ছেলে আর হয় না। মনে মনে এসব ভাবলেও মিতু খানিক ঢং করে বলল, এখন তো একেবারে গলে যাচ্ছ, এমন ভং করছো যেন তুমি কিছুই জানতে না আগে, তাই না? কিন্তু তোমার ভাই তো বলেছে তুমি সব জানতে। ছেলেরা কি কখনো কাঁদে? তাও তার স্ত্রীর সামনে? বোধ হয় না। কিন্তু ধ্রুব কেঁদে ফেলল। ওর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে নামলো দুগালের জমিনে। তারপর সেই জল চিবুক বেয়ে গলা ধরে ছুটে গেল আরো নিচে। মিতুর কি যে মায়া হলো তখন। সে তো এবারে নতুন বউ, তবুও সে দ্রুত উঠে গেল ধ্রুবর কাছে। গিয়ে ধ্রুব দুগাল মুছে দিয়ে বলল, কেঁদো না, আমি জানি তুমি তোমার ভাইয়ার মতো না। ধ্রুব তার চোখ মুছে মায়া ভরা চোখে তাকালো মিতুর দিকে। এই চাহনি যে মন কেড়ে না চাহনি। মিতু জানে না কখন কিভাবে ধ্রুবর প্রতি সে কোমল হয়ে পড়ল। পরদিন সকালবেলা ধ্রুব বলল, এই নাও তোমার মোবাইল, এখন থেকে এবারের সবকিছুই তোমার। এবারের গেট তোমার জন্য উন্মুক্ত। তুমি এবারের মালকিন, আর আমি এই মালকিনের অধম ভৃত্য। তুমি আমাকে যখন যা হুকুম করবে আমি তাই করতে প্রস্তুত। মিতু মিষ্টি করে হাসলো, হেসে বলল, এই না না, এমন কথা কেউ বলে? আমরা দুজন কেবলই স্বামী স্ত্রী, আমাদের কেউই কারোর প্রভু কিংবা ভৃত্য নয়। ধ্রুব খুশি হলো, খুশিতে তার চোখ চকচক করে উঠল। সে মিতুকে বলল, মিতু, বাসায় ফোন করো, বাবাকে বলো আমাদের বাড়িতে বেড়াতে আসতে, তোমায় নিয়ে যেতে এসে। মিতু ফোন করলো সত্যি সত্যি। বাবাকে বলল, বাবা, তোমাদের জামাই বলছে আমাদের বাড়িতে তুমি যেন আসো, আমাকে এসে নিয়ে যাও। আজমল মাস্টার জানালেন তিনি আসবেন, মিতুকে এসে নিয়ে যাবেন, সঙ্গে মেয়ের জামাইকেও। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিন বিকেলেই তার গা কেঁপে জ্বর উঠল। বিছানা থেকে তিনি উঠতেই পারছেন না, গায়ে সামান্য খিঁচুনিও আছে তার। তাই মেয়ের বাড়িতে মেয়েকে আর মেয়ের জামাইকে নিয়ে যেতে তিনি আর আসতে পারলেন না। তিনি অবশ্য শুভকে বলেছিলেন মিতুকে এসে নিয়ে যেতে, কিন্তু সে মামাকে এমন অসুস্থ অবস্থায় একা ঘরে রেখে যেতে নারাজ। শেষমেশ বাবার এমন অসুখের কথা শুনে ধ্রুবই মিতুকে নিয়ে এলো। যাত্রাপথে গাড়িতে বসে মিতু কাঁদে, তার সাথে ধ্রুবও যেন কাঁদে। নাক আর চোখের জল সাদা টিস্যু পেপার দিয়ে মোছে। মিতু ওর দিকে তাকায়। ধ্রুব দ্রুত ওকে বুকে টেনে নেয়, তারপর সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিচ্ছু হবে না, আমরা গিয়ে দেখব বাবা সুস্থ, ইনশাল্লাহ। কিন্তু ধ্রুব মনে মনে আরেকটি কথা বলে, এবার আর তোমার বাবা মনে হয় বিছানা থেকে উঠতে পারবে না। ধ্রুবকে পেয়ে মিতুদের বাড়ির সবাই খুশি। তার আচার আচরণ খুবই সুন্দর, শরীরে বিন্দু পরিমাণ অহংকারের রেশ পর্যন্ত নাই। শ্বশুরের শিউরের কাছে গিয়ে সে বসে থাকে সারাক্ষণ, মাথায় হাত বুলিয়ে দেয়, উৎসাহ দেয় শ্বশুরকে, বলে, আপনাকে আমি এই দেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো বাবা, যদি আপনার বাইরে যেতে মন চায় আমি আপনাকে ইউরোপ আমেরিকার ডাক্তার দেখিয়ে আনবো। আজমল সাহেবের চোখ বেয়ে গরম জল বেরিয়ে আসে কলকল করে, তার ভেতরটা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আল্লাহর কাছে তিনি শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, তুমি আমার মেয়েটাকে যোগ্য ঘরে, যোগ্য পাত্রের কাছে পাঠিয়েছ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। তারপর তিনি ধ্রুবর হাতটা চেপে ধরেন। এই হাতটা শক্ত করে ধরে রাখতে ভালো লাগে তার। মনে কেমন বল আসে, ভরসা পান তিনি। ধ্রুব তখন শ্বশুরের দিকে তাকিয়ে মুচকি হাসে, হেসে বলে, আপনি একদম টেনশন করবেন না বাবা, একদম না।
মিতু আর আমি আছি, আপনার কোনো টেনশন নেই। কিন্তু মনে মনে সে বলে অন্য কথা, বলে আপনার জন্য ভয়ঙ্কর রকমের বিপদ অপেক্ষা করছে। এই বিপদে শুধু আপনি একাই পড়বেন না, পড়বে আপনার আদরের মেয়েও। আর এই ভয়ঙ্কর বিপদটা তৈরি করব আমি নিজে। এখানে আসার 2 দিন পর সন্ধ্যাবেলায় শুভর সাথে রান্নাঘরে তরকারি খুঁড়তে খুঁড়তে গল্প করছিল মিতু। শুভর অভ্যেসটাই এমন, বাড়ির মহিলারা যখন তরকারি খুঁড়তে বসে তখন সেও মাঝে মধ্যে তাদের সাথে বসে পড়ে। ডাটা কিংবা কচু লতিকা হলে তো কথাই নেই, মহিলাদের সাথে বসে গল্প করে সেও গল্প বলে, তার কাছে গল্পের কোনো অভাব নাই। মিতুর বিয়ের আগে মিতুকে সে কত ভুরি ভুরি ভূত প্রেতের গল্প শুনিয়েছে। এক একদিন গল্প শুনে মিতুর এমন অবস্থা হতো যে ভয়ে সে রান্নাঘর থেকে বেরিয়ে বড় ঘরে পর্যন্ত আসতে পারত না। শুভর সাথে খামচি দিয়ে ধরেই তবে আসতো। শুভ তখন হাসতো। অবশ্য ওদের ভেতর প্রেম ভালোবাসা বলতে কিছুই ছিল না, ওরা কেউ কাউকে কখনো বলেনি এসব। কিন্তু মনে মনে ওদের কেউ কাউকে ভালোবাসতো কিনা কে জানে, ওরা না বললে তো আর আমরা জানতে পারি না। সেদিন সন্ধ্যাবেলায়ও মিতু তরকারি খুঁজছিল আর শুভ তার পাশে বসে গল্প করছিল। প্রথমে সে জিজ্ঞেস করলো ওর শ্বশুর বাড়ির বিষয়ে। বলল, ওই বেয়াদবটার কি খবর রে? ওর সাথে কি তুই কথাবার্তা বলিস নাকি? মিতু বলল, কোন বেয়াদবটা? আরে ইরম নাকি যেন ওই ছাগলটার নাম, ধ্রুবর ডাক্তার ভাই, যে তোরা ওইসব নোংরা নোংরা কথা বলেছিল। মিতু মুখটা কুঁচকে বলল, ওনাকে বেয়াদব ডাকবা না, আমার ভাসুর উনি। মেয়েরা এমনই, ওদের একটা বদভ্যাস আছে। বিয়ের পরে এরা যদিও জানে ও দেবর ভাসুর কিংবা ননদের বরটা চরিত্রহীন, তবুও তারা কেন জানি বাবার দেশের মানুষদের সাথে গর্ব করে ওদের নিয়ে কথা বলে, ওদের নিয়ে মিথ্যে প্রশংসা করে। যদিও এইসব প্রশংসা তাদের মনে আনন্দ দিতে পারে না, তবুও তারা এটা কেন জানি করে। মিতু এর ব্যতিক্রম নয়, সেও এটা করলো এবং এটা করার কারণেই শুভর কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সে জ্ঞানী, জ্ঞানী মানুষেরা একটুতেই সব বুঝতে পারে। শুভ বুঝে ফেললো সবকিছু। মৃত্যু যে ওখানে সুখে নেই তা সে ইতিমধ্যে টের পেয়ে গেছে। তারপর সে ইচ্ছে করে আরো অনেক কিছু জিজ্ঞেস করলো। বলল, ধ্রুব কেমন রে? খুব ভালো, তাই না? মৃত্যু এবার মিথ্যে বলল না, কারণ তারও বিশ্বাস ধ্রুব খুব ভালো ছেলে। তাই সে ফুটতে নিয়ে বলল, সে কি আর বলতে হয়, ওর মতো ছেলেই হয় না। শুভ হেসে বলল, আমার চেয়েও ভালো? মৃত্যু জোর গলায় বলল, হ্যাঁ, তোমার চেয়েও ভালো। মৃত কথার এক পর্যায়ে এসে বলল, 2 দিন পর তো চলেই যাব আমরা, আবার কখন আসি তার নেই ঠিক ঠিকানা। আজ একটা ভূতের গল্প বলো তুমি, কতদিন তোমার মুখ থেকে ভূতের গল্প শুনি না। শুভ তাই চাচ্ছিল, মৃত্যুর বিয়ের পর আর কাউকে সে ভূতের গল্প শোনায়নি। ছেলে মানুষদের কাছে ভূতের গল্প বলার কোনো আনন্দ নাই, ওরা মন দিয়ে শোনে না, কিংবা শুনলেও ভয় পায় না। ভূতের গল্প বলতে হয় মেয়ে আর ছোট বাচ্চাদের, ওরা এসব গল্প মন দিয়ে শোনে, বিশ্বাস করে এবং ভয় পায়। শুভ গল্প বলল, একটা না, পরপর 3টা ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প, শুনলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। মৃত্যুর এবার ভয় হচ্ছে, এত ভয় যে মনে হচ্ছে এই বুঝি ভূতটা এসে তার ঘাড় মটকে দিবে এক্ষুনি। এবং কি অদ্ভুত কাণ্ড, তখনই ইলেকট্রিসিটিও চলে গেল। মৃত্যুর সাথে মোবাইল ফোন নেই, শুভর মোবাইল ফোনও অন্য করে চার্জে রেখে এসেছিল। ভূতের গল্প শুনে এমনিতেই ভীষণ রকম ভয় পাচ্ছিল মৃত্যু, এবার ইলেকট্রিসিটি চলে যাওয়ায় তো তার প্রাণ যায় যায় অবস্থা। সে সঙ্গে সঙ্গে শুভর শার্টটা খামচি দিয়ে ধরল আর বলল, শুভ ভাই চলো, ও ঘরে চলে যাই আমরা। শুভ উঠতে উঠতে বলল, হ্যাঁ চল। কিন্তু ওরা চলতে পারলো না। এর আগে একটা টর্চের আলো এসে পড়লো ওদের দুজনের চোখে মুখে, সাথে কিছু কটু বাক্য। তবে কি ভাইয়া সত্যিই বলেছিল এসব? তুই আসলে অ্যাবর্শন করতে গিয়েছিলি? তোর আগে থেকে চরিত্র খারাপ, শুভর সাথে তোর খারাপ সম্পর্ক ছিল, এখনো আছে, না জানি আরো কতজনের সাথে আছে। তারপর ধ্রুব চিৎকার করে বাড়ির সব মানুষকে এক করে ফেললো। সবাই দ্রুত এদিকে ছুটে এলো। ধ্রুব এদেরকে আঙুল তুলে দেখিয়ে দিল,
দেখুন, ওরা দুজন অন্ধকারে পৃথিবীর ভয়ঙ্কর পাপ করেছে। বাড়ির সবাই ওদের এভাবে দেখে ধ্রুবর কথাটা বিশ্বাস করে ফেলল, কিংবা বিশ্বাস করবেই বা না কেন? আমাদের সমাজের মানুষেরা কি আর ধৈর্য ধরে একটা বিষয় নিয়ে ভাবতে পারে? অত সময় কোথায় তাদের? কিংবা মাথা খাটাবার অত প্রয়োজনটাই বা কি? গল্পের আড়ালের গল্প কিংবা ঘটনার আড়ালে লুকিয়ে রাখা ফাঁদ, এসব বিষয় নিয়ে তারা ভাবতে চায় না অত শত। স্বামী চিৎকার করে বলেছে তার স্ত্রী অপরাধী, আর তারা এসে দেখেছে অন্ধকার থেকে বেরিয়ে আসতে দুজন নরনারী। এতে হয়ে গেল। হতে পারে এই দুজন নরনারী পৃথিবীর সবচেয়ে পবিত্র দুজন মানুষ। তারা পাপের পটাও কোনোদিন করেনি, তবু সমাজের কাছে তারা পাপী, জঘন্যতম পাপী। আমরা অন্ধকারের ভেতরে কিছুই দেখতে পাই না, কারণ আমাদের ভেতরে যে জ্ঞানের চোখটা তা নেই। তাই আমরা অন্ধকারের গল্পটা সন্দেহের বশে নিজেদের মতো করে তৈরি করে নেই। এই গল্পে এমনটি হয়েছে। নিষ্পাপ মিতু আর শুভকে সবাই ধরে নিয়েছে ওরা ভয়ঙ্কর পাপ করেছে এই অন্ধকারে। পাপ না করলে তারা অন্ধকার থেকে বেরিয়ে আসবে কেন? আর আজমল মাস্টারের কানে যখন কথাটা পৌঁছালো, তখন তার ভেতরে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হলো। আজমল মাস্টার এটা কোনোদিন আশা করেননি তার মেয়ের কাছে। তার হয়তো বা ধন সম্পদ নেই, কিন্তু ইজ্জত আব্রু ছিল। এটা নিয়ে তিনি নিজে গর্বিত হতেন, আনন্দ পেতেন, এবং এই ইজ্জত আব্রু নিয়ে তিনি এতদিন বেঁচে থেকেছেন। আজ থেকে ইজ্জত আব্রু তাকে লাথি মেরে ফেলে দিয়ে দূরে সরে গেল। তার আর বাঁচার কোনো উপায় নেই। তিনি কাউকে এই মুখ আর কোনোদিন দেখাতে পারবেন না। মৃতকে সবাই দূর দূর করছে, যেভাবে একটা কুকুরকে মানুষ দূর দূর করে। শুভকে তো মৃত্যুর ছোট চাচা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। কত যে গালাগাল করেছেন শুভকে। বলেছেন ভাইজান দুধ দিয়ে এতদিন কাল সব পুষেছে, ছি। তারপর তিনি মৃত্যুকে মন্দ মন্দ কথা বলেছেন। শুধু কি তিনি একাই বলেছেন এসব? মৃত্যুর মেজ চাচিও তো কম বলেননি। এমনি তো ওই মহিলা বিষমুখী। তিনি এসে এমন সব নোংরা নোংরা কথা বলতে শুরু করলেন যে মৃত্যুর গা গুলিয়ে বমি আসতে শুরু করলো একেবারে। ততক্ষণে অবশ্য অনেক পাড়া প্রতিবেশী এসেও এখানে উপস্থিত। তাদের সবাই মৃত্যুকে দূর দূর করছে। কেউ কেউ বলছে বিয়ের পরে এসব, এদের দুটোকেই জ্যান্দা কবর দেওয়া উচিত। কেউ বলছে আরে না, কবর দিলে তো শেষ, শরীরে তেজ মিটাইবার লাইগা এরে বেশ্যাখানায় পাঠানো উচিত। এমন সুন্দর জামাই তুইয়া যে পরপুরুষের কাছ থেকে মজা নিতে চায়, হ্যার লাইগা বেশ্যাখানায় উপযুক্ত। এইসব কথা শুনে মৃত্যুর ইচ্ছে করছে মরে যেতে। সে জানে না এই জীবনে বড় কোনো পাপ করতে, কিন্তু পাপ না করে এত বড় শাস্তি সে পাচ্ছে কেন? মৃত্যু কিছুতেই বুঝতে পারছে না। ধ্রুব তাকে ভুল বুঝেছে। ধ্রুবর ভুল ভাঙিয়ে দিতে সে ধ্রুবর কাছে গিয়ে ধ্রুবর পা ধরতে চেয়েছিল, বলতে চেয়েছিল সবকিছু খুলে, কিন্তু ধ্রুব কিছু শোনা তো দূরের কথা, এক লাথি দিয়ে আগেই দূরে চিটকে ফেলে দিয়েছে মৃত্যুকে। মৃত্যু তখন দূর থেকে কাঁদতে কাঁদতে বলেছে আমি এসব করিনি, আমরা তো শুধু গল্প করছিলাম। গল্প? অন্ধকার ঘরে পরপুরুষের সাথে কি গল্প গুজব হয়? এসব 7-5 কথা বললে হলো? এত দেখি ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না এর মতো অবস্থা। সবাই এই কথা বলে উঠল সমস্বরে। ধ্রুব বলল তো মুরব্বীরা আপনারাই বলেন, এই পাপিষ্ঠ মেয়ের সাথে কি ঘর করা যায়? উপস্থিত ধর্মান্ধ, কুসংস্কারাচ্ছন্ন, মাথা ভর্তি গোবরওয়ালা সমাজপতিরা বলল ওহু, পাপ হবে, আল্লাহ নারাজ হবে এর সাথে সংসার করলে। অবশেষে তালাকের ব্যবস্থা হলো। অবশ্য তালাক দেওয়ার আগে ধ্রুব গেল আজমল মাস্টারের কাছে। আজমল মাস্টারের তখন বাচ্চা মরা অবস্থা, শরীরে যে প্রাণটুকু আছে তাই, বল নাই একরত্য। এই মানুষটির কাছে গিয়ে ধ্রুব চেঁচিয়ে বলে উঠল কেমন মেয়ে জন্ম দিয়েছেন হ্যাঁ, যে রাত দুপুরে পরপুরুষের সাথে মেলামেশা করে? ছি, এমন মেয়ের মুখ দেখার চেয়ে তো মরা ভালো। আজমল মাস্টারের কথা বলার শক্তি নেই। তার চোখ থেকে শুধু টল টল করে গরম জল বেরিয়ে এলো, এবং তখনই তার মৃত্যু যন্ত্রণা শুরু হলো। এই মৃত্যু যন্ত্রণার ভেতরই দেহ থেকে প্রাণ ত্যাগ করতে করতে তিনি শুনলেন ধ্রুব মৃত্যুকে ডেকে এনেছে। তারপর চিৎকার করে বাড়ির সবাইকে শুনিয়ে সে বলেছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আজমল মাস্টার 3 তালাক শোনার পরপরই ইন্তেকাল করেছেন।
আজমল মাস্টারের মৃত্যুর পর ঘটনা আরো ভয়াবহ আকার ধারণ করলো। আজমল মাস্টারের ভাইয়েরা এত ক্ষিপ্ত হলেন মিতুর প্রতি যে তারা মিতুকে আজমল মাস্টারের ধারে কাছেও ঘেঁষতে দিল না। তারা বলল, এমন পাপিষ্ঠ মেয়ে যদি আমার ভাইয়ের কাছে আসে তবে আমাদের ভাই জাহান্নামবাসী হবে। মিতু কত কান্নাকাটি করলো, এতে কাজ হলো না। আজমল মাস্টারকে দাফন করার আগে মিতুকে এ বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া হলো। এমনকি এই গ্রামের মানুষেরাও তাকে বয়কট করলো। নিরুপায় মিতু বাড়ি ছেড়ে যাওয়ার আগে বিদ্রোহ করলো। এই দেশে অবশ্য মেয়েরা কখনো এমন প্রতিবাদ করতে পারে না, কিন্তু মিতু প্রতিবাদ করলো। জোর গলায় উপস্থিত সব কজন মানুষকে লক্ষ্য করে বলল, এই আপনারা হলেন সেই সব মানুষ যাদের জন্য আমাদের অবলা মেয়েগুলো পতিত হয়। আপনারা কোনো কিছু ভালো করে না জেনে না শুনে ফতুয়া দিয়ে বসেন, মেয়েদের শাস্তি দেন, গ্রাম থেকে পরিত্যক্ত করেন। তারপরে অসহায় মেয়েগুলো কোথাও বেঁচে থাকবার মতো জায়গা না পেয়ে কোথায় যায় জানেন? পতিতালয়। আপনাদের এতে আনন্দ হয়, বিশেষ করে আপনাদের পুরুষ কুলের। কেন আনন্দ হয় জানেন? কারণ আপনারা আরেকটা নতুন মানুষ পেয়ে যান ভোগ করার জন্য, অতি সস্তায়। পকেটের কিছু ভাঙতি টাকা হলেই চলে। লজ্জা করে না আপনাদের? আজ আমার সাথে আপনারা যা করছেন, কাল আপনাদের মেয়ের সাথেও কি এমন হবে না? আর যে সমস্ত মেয়ের আমায় অপবাদ দিয়ে বকাঝকা করে নিজেদের পুণ্যবতী ভাবছেন, তারা একটু চিন্তা করেন প্লিজ। আপনি নিজেও জানবেন না পুরুষের কোন ছলে আপনি নিজেও এমন মহা পাপিষ্টা হয়ে গ্রাম ছাড়া হবেন। এদেশের মেয়েদের অপরাধ করতে হয় না, তারা যদি তাদের সাথে হওয়া অপরাধের জন্য মুখ খুলে তবে তারা অপরাধী হয়ে যায়। নারীবাদী, ধর্মবিদ্বেষী আর বেশ্যাপতিতার উপাধি পায়। আজ আমি হয়তোবা নিরুপায় হয়ে এই গ্রাম ছেড়ে যাচ্ছি, তবে মনে করবেন না আমি কোনো পতিতালয়ে যাব। আমি নিজেকে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলতে কোথাও চলে যাব, আর ওখান থেকে আমি শক্তিশালী হয়েই ফিরে আসব, এবং এসে আমার সাথে হওয়া অন্যায়ের আমি কড়ায় গন্ডায় হিসেব নিব। মিতুর এসব কথা গ্রামের মোড়লদের কানে ঢুকেনি, মেয়েরাও সতর্ক হয়নি। মেয়েরা আরো তার দিকে থুতু ছিটিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, ছি ছি, লজ্জা শরম বলতে নাই। একে তো করছে চুরি, তার উপরে সিনাজুরি। তারপর ওরা ঘাট ধরে মিতুকে অপমান অপদস্থ করে গ্রাম থেকে বের করে দিল। তারপর মিতু কোথায় গেল কে জানে, আমিও জানি না। হয়তোবা সে শুভকে বিয়ে করে দূরের কোনো শহরে থেকে নিজেকে প্রস্তুত করছে গ্রামে ফেরার জন্য, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়ার জন্য। তবে সে প্রতিশোধ নিতে পারবে কিনা তা আমি জানি না। এই দেশে নারীর পক্ষে কথা বললে স্বয়ং নারীরাই তা পছন্দ করে না। তারা বরং পুরুষের পায়ে জুতো হয়ে পায়ের তলে পিষ্ট হতে পছন্দ করে। মিতুকেও হয়তোবা ওরা এগিয়ে যেতে দিবে না। মিতুকে সারা দেশ এক ঘরে করবে। তারপর মিতুর কোথায় জায়গা হবে? অন্য কোনো দেশে? অন্য কোনো দেশে গিয়েও কি মিতু তার অধিকার ফিরে পাবে? এই পৃথিবীতে কি নারীদের কোনো মূল্য আছে? কোনো ঘর আছে? কোনো দেশ আছে? কেন নেই? কারণ এর জন্য দায়ী নারীরাই। নারীরা সবসময় পুরুষের যৌন দাসী আর কর্মদাসী হয়ে থাকতেই পছন্দ করে। অনেকেই মনে করে ধর্ম এটাই বলেছে, অথচ যারা এই কথা বলে তারা ধর্মগ্রন্থ পড়েনি। ধর্মগ্রন্থ পড়লে তারা জানতো স্বামীর দাসীবাদী হওয়া ধর্মের বিধান নয়, এটা পুরুষতান্ত্রিক সমাজের তৈরি করা বিধান। গল্পটা ওখানেই শেষ হতে পারত, কিন্তু আরো দুটো লাইন আমার বলতে হবে ইরম আর ধ্রুবকে নিয়ে। এইসব ইরম ধ্রুব আমাদের ঘরে ঘরে আছে। পাঠক, আপনি তাকিয়ে দেখুন, আপনার ঘরের কেউ হতে পারে। আমাদের সমাজের নারীরাই ইরম আর ধ্রুবদের হাতে নিজেদের জীবন সঁপে দেয়। কত কত ইরমেরা কায়দা করে তাদের ছোট ভাইয়ের স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে যাচ্ছে। বোনের বরেরা, ননদের বরেরা, দেবরেরা। নারীরা চুপ থেকে এসব সহ্য করে যাচ্ছে, সহ্য করছে নিজেদের সংসার টিকিয়ে রাখতে। মুখ খুললে দোষটা ভাসুর দেবর বোন জামাইয়ের হবে না, যে দোষটা একান্তই হবে ধর্ষিতা নারীটি। এবং এখানেও আমাদের নষ্ট পুরুষদের সমর্থন করবে একজন নারী ধর্ষিতা মেয়েটির শাশুড়ি। তিনি যুক্তি তর্ক করে বের করবেন তার ছেলে কিংবা তার মেয়ের বর দোষী নয়, মূল দোষী তার পুত্রবধূ।
সুতরাং তাকে সমাজচ্যুত করতে হবে, আর ধ্রুব ইরমদের দিতে হবে মুক্তি। ওরা এই সমাজে ভদ্রবেশে বসবাস করবে এবং নতুন করে নতুন নতুন অবলা নারীদের স্বীকার করতে শুরু করবে, আর সেই সব নারীরা চুপ করে এসব সহ্য করবে সংসার টিকিয়ে রাখতে। কেউ কেউ হয়তো বা মৃত্যুর মতো মুখ খুলবে, কিন্তু এই মুখ খোলাটাই তার জন্য কাল হবে। সুতরাং নারীগণ শুদ্ধ হয়ে যান। আজ আপনি একজন নারীর সাথে অনাচার করলে আগামীকাল কিন্তু আপনার দিন আসছে। আপনি এরকম অনাচারের শিকার না হলেও আপনার মেয়ে যে এসবের শিকার হবে না, তা আপনাকে কে বলেছে? মনে রাখবেন, সময় পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু। সময় ঘূর্ণায়মান। 12টার পর আবার 12টা বাজে, একটার পর একটা। আপনিও যা করছেন তাও ফেরত আসবে, আজ অথবা কাল। প্রস্তুত থাকেন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।